তাহলে গত ক্লাসে আমাদের কিছু বাড়ি কাজ দেওয়া ছিল, তাই না? কোনটা কোনটা বাড়ি কাজ দেওয়া ছিল বলো তো? 18, 19 আর 21। 18 নাম্বার পারছো? হুম, উত্তর মিলছে? cos θ -1 মানে কি? cos কত ডিগ্রি মান -1? তাহলে আলফা কত আসবে? 180 ডিগ্রি। আর পরের কেসটা? হুম, আলফার মান বার করতে বলছে, আলফা 90 ডিগ্রি, আর দুই ক্ষেত্রে দুইটা কোণ বার করতে বলছে, একটা 90 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। অ্যান্সার তো দেওয়াই আছে, মিলছে? তোমরা করছো? কেন? হ্যাঁ, মনে ছিল না? মনে করে দেওয়ার ব্যবস্থা করা লাগবে। 19 নাম্বার পারছো? হুম হুম 18 নাম্বার মেলে নাই? হুম হুম 21 নাম্বার। আচ্ছা দেখো, এই 18 নাম্বার তুমি করছো? পাওনি এখনো? একটা তো অন্তত থাকার কথা ছিল এক্সট্রা। এই শীটটা দাও তোরে। দেখো আমি সংক্ষেপে করে দিচ্ছি, দেখো মিলছে কিনা, কার কার সাথে মিলছে। 18 নাম্বার। 18 নাম্বার বলছে 2p এবং p ভেক্টর দ্বয় পরস্পরের সাথে একটি নির্দিষ্ট কোণে আনত। তাহলে এভাবে অঙ্কন করো। একটা ভেক্টর যার মান বলে দিয়েছে 2p, আর একটা ভেক্টর বলে দিয়েছে p। হ্যাঁ, মান হলো p। এর একটা নির্দিষ্ট কোণে আনত, এই কোণটাকে আমরা ধরে নিলাম কি বলতো? আলফা। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। ভেক্টরদের অন্তর্বর্তী কোণের মান কত? তাহলে প্রথম ভেক্টর যেটা আছে, এটাকে যদি দ্বিগুণ করো, তাহলে প্রথম ভেক্টর এটা ছিল 2p আর p, বলে দিচ্ছে 2p এবং p, তার মানে প্রথম ভেক্টর কি হবে? 2p। এই প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করছে, তার মানে এর মানটা এখন কত হয়ে গেছে? 4p। আর দ্বিতীয় ভেক্টর যেটা আছে ওটাকে ওই রকমই রাখছো। মধ্যবর্তী কোণ কি চেঞ্জ করছো? না। ঠিক আছে, মধ্যবর্তী কোণ ওইটাই আছে। লব্ধির মানটা কি হয়ে গেছে বলো তো? 3 গুণ। তাহলে ধরো এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের লব্ধি আমরা ধরলাম। আগে এই লব্ধির মানটা কত বলতো? আর তাহলে প্রাথমিক অবস্থায় যা ছিল পরে তার 3 গুণ হবে, তার মানে এটা কত হয়ে যাবে? 3r। বুঝছো? বলছে ভেক্টরদের অন্তর্গত কোণ নির্ণয় করো, তাই তো? তাহলে এখন তুমি খেয়াল করো, তুমি যদি এখানে লব্ধির মানের সূত্র ইউজ করো, আর আর ইকুয়াল কি হবে? √ওভার প্রথম ভেক্টর মানের উপর স্কয়ার। প্রথম ভেক্টর মান কত? 2p, তার উপর স্কয়ার করলে কত আসবে? 4p স্কয়ার। দ্বিতীয় ভেক্টর মানের উপর স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টর, হ্যাঁ 2p ইনটু p, তাহলে 2 ইনটু 2p ইনটু p করলে কত আসবে? 4p স্কয়ার cos আলফা, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এখন দেখো তাহলে লব্ধির মান যেটা আছে, আর এখন এই মান আমরা যদি এই কোয়েশনটা এটা ক্যালকুলেশন করতে চাই, রুট ওভারটা ঝামেলা করতেছে, তাই না? আলফার মান বার করতে হবে, তাহলে তোমরা কি করো? উভয় পাশে স্কয়ার করো। আর স্কয়ার ইজ ইকুয়াল 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos আলফা। এটা এরকম আসলো, তাই না? তো এখন দেখো পরে আমরা এই পরে কাজ করি। দেখো এই যে এই পাশ যেটা আছে, এই পাশে আরো একটা মান বলে দিছে আমাদের, তাই না? এটাতে আমরা লব্ধির মানের সূত্র ইউজ করি, তাহলে লব্ধির মান কত আছে? 3r। তাহলে এখন এই যে লব্ধির মান ইকুয়াল √ওভার প্রথম ভেক্টর মানের উপর স্কয়ার, তাহলে 4p এর উপর স্কয়ার করলে কত আসবে? 16p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস, তাহলে 4 2 8 p স্কয়ার cos আলফা। ক্যালকুলেশন কিভাবে আসলো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
উভয় পাশে স্কোয়ার করলে কত আসবে 9 আর স্কোয়ার, তাহলে 16 আর একে কত আসবে 17, 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার cos আলফা, তাই না? তাই তো। এই দেখো এই পাশে আমরা আর স্কোয়ারের মান জানি না, আর স্কোয়ার মান জানি আমরা এটা, এখানেও কি আছে আর স্কোয়ার আছে না, তাহলে এই আর স্কোয়ারের জায়গায় আমরা এই আর স্কোয়ারের মানটা বসাই দেব। তাহলে এখানে কি আছে 9, আর স্কোয়ারের জায়গায় লিখবো 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার cos আলফা ইকুয়াল কত আসতেছে দেখো তো, 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার cos আলফা, গুণ করে দাও, 45p স্কোয়ার প্লাস 36p স্কোয়ার cos আলফা ইকুয়াল 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার cos আলফা। cos আলফা গুলোকে এক পাশে করো আর শুধু যে p স্কোয়ার টার্ম আছে সেগুলোকে এক পাশে করো, তাহলে 45p স্কোয়ার মাইনাস 17p স্কোয়ার ইকুয়াল 8p স্কোয়ার cos আলফা মাইনাস 36p স্কোয়ার cos আলফা। বুঝলা? স্বাভাবিক ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আসবে 28p স্কোয়ার ইকুয়াল মাইনাস 28p স্কোয়ার cos আলফা। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো তো cos আলফা সমান কত আসে, 28p স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 28p স্কোয়ারের পাশে চলে আসবে, তাহলে মাইনাস 28p স্কোয়ার, সব কাটো, তাহলে থাকতেছে কত 1, তাহলে cos আলফা ইকুয়াল মাইনাস 1, cos কত ডিগ্রি মান মাইনাস 1, 180 ডিগ্রি, তার মানে আলফা ইজ ইকুয়াল কত আসবে 180 ডিগ্রি। বোঝা গেল? এটা ছিল আমাদের প্রথম অংশটুকুর কি বলতো উত্তর। পরে দেখো এটার সাথে আরো একটা অংশ লেজ লাগাই দিতে বলছে, দুটি সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানের √2 গুণ হবে এবং একটি ভেক্টর মানের √3 গুণ হবে। দুটি সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায়, তাহলে দুটা সমান ভেক্টর আমরা নেই, এটা একটা ভেক্টর যার মান আমাদের কি বলতো p, এটা আর একটা ভেক্টর যেটার মানও কত বলতো p, দুইটা সমান ভেক্টর, ঠিক আছে? এদের যোগ করছে মানে কি লব্ধির মান বার করছে, তাই না? তাহলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানের √2 গুণ হবে, তাহলে প্রথম প্রশ্ন বলছে যেটা, তাহলে দুইটা সমান ভেক্টরের মানের লব্ধি, লব্ধি আর যেটা আছে এটা কখন যে কোনো একটি ভেক্টরের মানের √2 গুণ হবে। বুঝতে পারছো? তাহলে একটি ভেক্টরের মানের √2 গুণ, তাহলে একটি ভেক্টর p, এটাও তো p, যে কোনো একটা নিলাম, তার √2 গুণ হবে আর এর মান কখন, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত হলে। বুঝতে পারছো? তাহলে এটা যদি আমরা বের করতে চাই দেখো তো, তাহলে আমরা লব্ধির, এই দেখো তো দুইটা সমান ভেক্টর না, তো দুইটা সমান ভেক্টর লব্ধির মানের সূত্র কি ছিল মনে আছে, r is equal 2p cos alpha divided by 2। যদি এই সূত্র মনে না থাকে তাহলে সাধারণ লব্ধির যে মানের সূত্র r is equal √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos alpha এর প্রয়োগ করবা, সমস্যা নেই। মানে প্রথম ভেক্টর মানের উপর স্কয়ার, দ্বিতীয় ভেক্টর মানের উপর স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টর মান দ্বিতীয় ভেক্টর মান ইনটু cos alpha, সেটাও অ্যাপ্লাই করবা, কোনো সমস্যা নেই, একই চলে আসবে। আমরা তো এটা শিখে আসি, দুটি সমান ভেক্টরের লব্ধির মান r is equal 2p cos alpha divided by কত হয় বলো তো 2 হয়। এখানে যে r যেটা আছে, r এর মানে তোমাকে বলে দিয়েছে কত √2p, হ্যাঁ এই টু আর এই টু কাটা যাবে, হ্যাঁ কে বললো এটা, এটা কোণের ভিতরে না, এটা কজের ভিতরে না, এই টু আর এই টু কাটা যাবে রে, আমি তুলে নিব রে পিটি একেবারে, কি কয় এটা 2p cos alpha divided by 2, এই আর এর মান বলে দিছে √2p, ওই আর এর জায়গায় এটা কি করলাম বলো তো বসাই দিলাম, তাহলে এখান থেকে কি হবে cos alpha divided by 2 is equal √2p divided by কত 2p, তাহলে cos alpha divided by 2 equal এই p আর p কাটো, 1 divided by কত চলে আসবে √2, তাহলে cos alpha divided by 2, cos কত ডিগ্রি মান 1 by √2, 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে cos cos উঠে গেল, আলফা বাই 2 সমান কত আসলো 45 ডিগ্রি, তার মানে আলফা কত আসলো 90 ডিগ্রি। তাহলে দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে, দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে, ঠিক আছে, লব্ধির মান কত গুণ হয়ে যায় যে কোনো একটি ভেক্টরের
√2 গুণ হয়ে যায়। ক্লিয়ার, বোঝা গেছে? সেম ভাবে বলেছে কখন, দেখো এতে পরের যেটুকু আছে সেটা আমরা এখানে করি, মিশে না দেই, একসাথে করি, পরে তোমরা একবারে তুলে নাও। এটার সাথে আর একটা বলে দিয়েছে কখন এই দুইটা সমান ভেক্টরের লব্ধির মান √3 গুণ হবে। কত গুণ হবে? তাহলে এটা আমরা পি ধরলাম, এটাও পি ধরলাম। এবার লব্ধির মান যা আগে বলে দিছিল √2, এবার কত হবে? √3। ভেক্টরদের মধ্যবর্তী কোণ কি বলে দিছে বলো তো? আলফা। তাহলে লব্ধির মান নির্ণয় করার সূত্র আমরা ইউজ করব। তাহলে লব্ধির মান আর ইজ ইকুয়াল কত? এটা আমরা ধরলাম লব্ধি, এটাকে আমরা আর প্রাইম দিলাম, ওটাকে আর ধরছে, এটাকে আমরা কি ধরলাম? আর প্রাইম। তাহলে আর প্রাইম সমান কত হবে? যেহেতু দুইটা সমান ভেক্টর ভাইয়া, লব্ধির মান 2p cos আলফা ডিভাইডেড বাই 2। তাহলে আর প্রাইম যেটা আছে, আর প্রাইম সমান কত আসতেছে? √3p 2p cos আলফা ডিভাইডেড বাই 2। এটা কি হলো বলতো? কেটে গেল। তাহলে এখান থেকে আমাদের থাকতেছে cos আলফা বাই 2 ইজ ইকুয়াল √3 ডিভাইডেড বাই 2। বলো cos কত ডিগ্রি মান √3 ডিভাইডেড বাই 2? cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে cos cos উঠে যাবে, তাহলে থাকবে কত বলো তো? আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 30 ডিগ্রি। তার মানে আলফা ইজ ইকুয়াল কত ডিগ্রি আসবে? 60 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে লব্ধির মান একটি ভেক্টরের √2 গুণ হয়। আর দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে লব্ধির মান একটি ভেক্টরের মানের কত গুণ হয়ে যায়? √3 গুণ হয়ে যায়। ক্লিয়ার, বোঝা গেছে? মাথায় থাকবে? তোলো, হাত চালু করে তুলবা, হ্যাঁ?
হয়েছে হয়েছে, তোলা হয়েছে। আর চালু করে তোলো। দেখো 19 নাম্বারটা কি পারছো? দেখো পরে যেটা ছিল 19 নাম্বার, করে দিচ্ছি, সবই করে দিচ্ছি। দেখ 19 নাম্বার বলেছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধির বৃহত্তম মান। তাহলে দুটা ভেক্টরের লব্ধির বৃহত্তম মান তার মানে কি বলো? পি প্লাস কিউ। এটা কত বলে দিয়েছে? 15। আর ক্ষুদ্রতম মান মানে কত? পি মাইনাস কিউ। এটা কত বলছে? 7। তাহলে এই দুটো একবার যোগ করব, যোগ করার পর মান বের করে করবো। এটা আমি করে দিয়ে আসি এর আগে। তাহলে এটা যোগ যদি করো, এটা এটা কেটে যাবে, তাহলে আসবে কত? 2p ইজ ইকুয়াল 22। তার মানে পি এর মান কত আসবে বলো? 11। বোঝা গেছে? তাহলে এটা আমরা যোগ করছি, যোগ করে পি এর মান 11 আসলে কিউ এর মান কত আসবে? স্যার এটা কিউ এর মান এখানে বসাও। পি পি এর মান এখানে বসাও। কিউ ইজ ইকুয়াল কত আসবে? 15 মাইনাস 11 মানে কত আসবে? 4। তাহলে এখন কি বলছে দেখো, যদি উভয় বলের মান 1 নিউটন বৃদ্ধি করা হয়, তাহলে যে দুইটা বলের বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান নিয়েছো, একটা ছিল 11 আর একটা কত ছিল বলো তো? 4। ঠিক আছে, তাহলে এই দুটার উভয়ের মান 1 নিউটন করে বাড়াইছো। তাহলে বাড়াইলে নতুন বলের মান কত আসবে বলো? পি প্রাইম ইজ ইকুয়াল আগে ছিল 11, 1 বৃদ্ধি করলাম, তার মানে কত আসলো? 12। কিউ প্রাইম সমান কত আসবে? আগে ছিল 4, 1 বাড়ালাম, মানে কত আসবে? 5। তাহলে যদি উভয় বলের মান 1 নিউটন বৃদ্ধি করা যায় এবং যদি এই দুই নতুন বল পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে এই যে দুইটা নতুন বল যেটা উৎপন্ন হইলো, একটা আমরা ধরলাম পি প্রাইম আর একটা কি ধরলাম বলতো? কিউ প্রাইম। এই দুইটা পরস্পরের সাথে কিভাবে আছে? 90 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে ও তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে আমরা ধরলাম এটা হলো লব্ধি, এটা হলো আর প্রাইম, আর অথবা আর প্রাইম নাও। এই লব্ধির মান বার করতে হবে, আর কি বার করতে হবে? দিক বার করতে হবে। বোঝা গেল? তাহলে বলো আর প্রাইম সমান কত আসবে? রুট ওভার পি প্রাইমের উপর স্কোয়ার প্লাস কিউ প্রাইমের উপর স্কোয়ার প্লাস 2p প্রাইম কিউ প্রাইম কজ আলফা। আলফার মান 90 ডিগ্রি না? পর 2 কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে দুটি ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তখন লব্ধির মান এইভাবে বার করা হয়। তাহলে কত আসবে দেখো? রুট ওভার পি প্রাইম, এটার মান কত? 12। 12-এর উপর স্কোয়ার মানে কত? 144। 5-এর উপর স্কোয়ার মানে কত বলো তো? 25। তাহলে কত আসবে? 169। বুঝতে পারছো? মানে কত? 13। তাহলে লব্ধির মান আসলো আমাদের 13 নিউটন। ওকে, এখন দিক কোন দিকে হবে? দিক বার করতে পারবো না? থিটা ইজ ইকুয়াল কি লিখবা? tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে, তাহলে পি প্রাইমের সাথে অ্যাঙ্গেল, ওকে সিঙ্গেল রাখো, প্লাস কিউ প্রাইম, কিউ প্রাইমের সাথে সাইন আলফা। আলফার মান কত ডিগ্রি? তাহলে সাইন 90 ডিগ্রি কত? 1। তাহলে এখানে 1 থাকবে, প্লাস কিউ প্রাইম কজ আলফা। কজ আলফা মানে কি? আলফা কত? 90 ডিগ্রি। তার মানে আলফা 0 ডিগ্রি হয়ে যাবে না? 0 হয়ে যাবে না? 90 ডিগ্রি মান 0, তাহলে শুধু এটা থাকবে। তাহলে tan ইনভার্স 5 ডিভাইডেড বাই কত বলো তো? 12। এখান থেকে মান বার করে দেখবা কত মান আসে। 22.619 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এই তো লব্ধির মানও বার করা শেষ, দিকও বার করা শেষ। এটুকুই ছিল আমাদের। বুঝছো? আচ্ছা, হোমওয়ার্ক আমাদের একটা ছিল, আরেকটা কি ছিল বলো তো? 21 নাম্বার, তাই না? 21 নাম্বারটা কি বলেছে দেখো তো? এ ক্যাপ এবং বি ক্যাপ
দুটি এমন অসমরৈক ভেক্টর যে, এই দুটো এমন অসমরৈক ভেক্টর যে এ ক্যাপ প্লাস বি ক্যাপ এর মান √3 হয়। বুঝতে পারছো? বলছে ওই দুটি ভেক্টরের অন্তর্গত কোণের মান কি করো বলো তো, নির্ণয় করো। মানে এই দুইটা যে ভেক্টর আছে এ ক্যাপ আর বি ক্যাপ, এই দুইটা ভেক্টর অন্তর্গত কোণ বার করতে হবে, তাই না? আচ্ছা ভাইয়া বলো তো, এ ক্যাপ এটার অর্থ কি? এটা কেমন ভেক্টর? একক ভেক্টর। কোনো কিছুর উপর যদি টুপি থাকে তার মানে এটা কি হয় বলতো, একক ভেক্টর হয়। তাহলে এ ক্যাপ যদি একটা একক ভেক্টর হয়, তাহলে যে এ ক্যাপের যে মান, এ ক্যাপ ভেক্টরের যে মান এটা কত হবে? 1। বি ক্যাপ ভেক্টরের যে মান বি, সেটা কত আসবে? 1, কারণ দুইটাই কি একক ভেক্টর। একক ভেক্টর মান কত হয়? 1 হয়। তাহলে দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, লব্ধির মান দেওয়া আছে, দেখো এ ক্যাপ প্লাস বি ক্যাপ, তাহলে দুইটা একক ভেক্টরের যোগফলের মান। এতে এই সমীকরণ কি বোঝাচ্ছে? এ ক্যাপ এবং বি ক্যাপ দুইটা ভেক্টর, তাদের যোগফলের মান দেওয়া আছে। তার মানে কি দেওয়া আছে? লব্ধির মান দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে দুইটা ভেক্টর লব্ধির মান তোমাকে বলে দিয়েছে, তাহলে তুমি এখন তাদের অন্তর্ভুক্ত কোণ বার করতে পারবে না? দুইটা ভেক্টরের মানও বলে দিয়েছে, সরাসরি বলে নাই কিন্তু বলে দিয়েছে এ ক্যাপ এর কি বলো তো, বি ক্যাপ। তার মানে দুইটার মানে কত করে হবে? 1 করে হবে। এখন যদি আমরা এখানে লব্ধির মান বের করার সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে কত হবে? √, এ ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস বি ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান ভেক্টরদের মধ্যবর্তী কোণের cos। এটা ছিল না লব্ধির মান, ইকুয়াল কত দেওয়া আছে? √3। ক্লিয়ার? তাহলে এখান থেকে এখন মান বসাও। দেখো এর মান কত? 1, 1 এর উপর স্কয়ার করলে কত আসবে? 1। 2, 1 এর উপর স্কয়ার করলে কত আসবে? 1 প্লাস 2 ইনটু 1 ইনটু 1 করলে কত আসবে? 2 cos আলফা ইকুয়াল কত আসবে? √3। রুট তুলে দেওয়ার জন্য আমরা উভয় পাশে বর্গ করব, তাহলে বর্গ করলে রুট উঠে যাবে, থাকবে হচ্ছে 2 প্লাস 2 cos আলফা ইকুয়াল 3, শুধু 3 আসবে। বর্গ করলাম না আমরা, তাহলে 2টাকে ওই পাশে বার করে দিলে বিয়োগ হয়ে যাবে, 1 আসবে। তাহলে cos আলফা ইজ ইকুয়াল, এই পাশে ছিল 1 আর এই যে 2 আছে, 2টাকে এই হয়ে বলো তো ভাগ হয়ে গেল। cos কত ডিগ্রি মান? 1। তাহলে আলফা ইজ ইকুয়াল কত ডিগ্রি আসবে? সরি 1 বলতেছি, হাফ। cos কত ডিগ্রি মান? হাফ, 60 ডিগ্রি। তার মানে আলফা কত আসবে? 60 ডিগ্রি। এটা আমাদের 21 নাম্বার। বুঝছো? কোনটার মান শিখে নাই? এ ক্যাপ কি ভেক্টর? ক্যাপ মানে কি ভেক্টর? একক ভেক্টর মান কত? একক ভেক্টরের সংজ্ঞা কি ছিল? যে ভেক্টর মানে এক একক তাকে কি বলা হয়? একক ভেক্টর বলা হয়। এই ব্যাসে তো এগুলো তো সংজ্ঞা টঙ্গা সবই পড়ানো আছে, এই ব্যাসে আসার পর। কি কয়, এই ব্যাসে এগুলো রেকর্ড ক্লাস আছে সবগুলো সংজ্ঞার মানের। এই ব্যাসে শিখাই না, তুমি কি বলতেছো? ক্লাস রেকর্ড আছে সবগুলো ভেক্টরের সংজ্ঞার, তুমি বলতেছো শিখাই নাই। রেকর্ড দেখে তো প্রথম এই ছিল কতিপয় ভেক্টরের সংজ্ঞা, প্রথম এই ব্যাচের প্রথম রেকর্ড যেটা সেটাই ছিল ভেক্টরের সংজ্ঞা। 16টা ভেক্টরের সংজ্ঞা শিখাইছি। হ্যাঁ, সংজ্ঞাতেই কি ছিল? একক ভেক্টর ছিল না? একক ভেক্টর মান কত হয়? তাহলে তুমি বলতেছো এটা শিখাইনি। হয়েছে? তোলা হয়েছে? তারপর দেখো আমাদের আরেকটা বাকি আছে, কি বলতো? 20 নাম্বার। 20 নাম্বারটা আমরা একটু করি, কি বলো? কিরে মনে আছে? স্বপ্নিল কুমার হাসলো। মিশালাম, এটা তো তোলা হয়েছে নাকি? আচ্ছা তোলো। বুঝছো তো নাকি? করতে পারবা? বুঝলে করতে পারবা। আমার অভ্যাস ছিল বুঝছো, আমি যখন এরকম ম্যাথ ট্যাথ করতাম, আমি যখন প্রাইভেট পড়তাম তোমাদের মতো, ম্যাথ ক্লাসে গিয়ে ফিজিক্সের ক্লাসে নোট করতাম, স্যার নোট করে দিত। আমি তো জানোই কোন স্যারের কাছে পড়ছি, জানো? হামিদুল স্যারকে চেনো? হামিদুল স্যারের কাছে পড়তাম আমি, হামিদুল স্যারের ছাত্র ছিলাম। তো মনে করো, তো স্যার তো নোট করে দিত, ভালো পড়াইতো স্যার আলহামদুলিল্লাহ। তো ম্যাথে যখন পড়তাম বুঝছো, তো ম্যাথে গিয়ে আমি কখনোই খাতায় তুলতাম না, চুপ করে শুনতাম ভাই কি বলতেছে। বুঝতে পারছো? থিওরি যেগুলো প্রমাণ শিখাইতো সেগুলো তুলতাম, কিন্তু কোনো ম্যাথ আমি খাতায় তুলতাম না, চুপ করে শুনতাম। আমি যদি ম্যাথটা বুঝতে পারি বাসায় গিয়ে একা একাই করতাম। এবং আমার ম্যাথের নোট ছিল কেতাবউদ্দিন স্যারের, আমি কোনোদিন ম্যাথের সমাধান কিনে নেই।
ম্যাথের তোমরা সমাধান কিনো না, ম্যাথ বইয়ের সমাধান কিনবো, আমি সমাধান কিনি না। কিন্তু আমার প্রত্যেকটা ম্যাথের সমাধান করা ছিল এবং নিজে নিজে করছিলাম। আমার ম্যাথের নোটগুলো এরকম ছিল, আমার আছে এখনো, নোটগুলো আছে, তোমরা যদি দেখতে চাও দেখাতে পারবো। আগে যে অধ্যায়টা পড়তাম, তোমরা তো হচ্ছে ম্যাথ করার সময় সরাসরি অধ্যায়ে চলে যাও, সরাসরি অধ্যায়ে যাবে না। তো ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের আগে দেখবা থিওরি আলোচনা করা আছে প্লাস উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? ওই উদাহরণগুলো আগে খুব ভালোভাবে করবা। উদাহরণগুলো যদি করতে পারো, উদাহরণগুলো যদি বুঝতে পারো, থিওরিগুলো যদি বুঝতে পারো, অধ্যায়ের ম্যাথ একটা আটকে না তুমি। বুঝতে পারছো? তাই আমি আগে ওগুলো ভালোভাবে বুঝতাম, বা প্লাস যে ভাইয়ের কাছে পড়তাম, ভাই হচ্ছে আবার পড়াতো, ওগুলো মনোযোগ দিয়ে শুনতাম। ভাইয়ের ওটা যদি ক্লাসেরটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমার নোট করার কি দরকার, বাসায় গিয়ে আমি একা একাই অঙ্ক করে ফেলাইতাম। বুঝতে পারছো? যেটা যা দেখতাম বাসায় গিয়ে আমি করতে পারতেছি না, আমার মনে হয়েছে যে ওটা আমার সমস্যা, ওটা আমি আর পরের দিন এসে আবার বুঝে নিতাম। বুঝছো? এইরকম। তা তুমি যদি যেটা বুঝতে পারবা সেটা তো করতেই পারবা, তা যেটা করতেই পারবা সেটা আবার নোট করার কি দরকার, তাই না? ওটা বাসায় গিয়ে আমি একা একা কি নোট করতাম। ফিজিক্সের ক্ষেত্রে একটু উল্টা জিনিস, ফিজিক্স তো মানে থিওরি বেশি, তো থিওরি তো নোট করতে হয়। বাসায় গিয়ে তো আর আমার মতো করে থিওরি তো তোমার জানা নাই যে তুমি আমার মতো করে থিওরি লিখবা। কিন্তু ম্যাথ করার সময় তুমি ম্যাথটা তুমি করতে পারো যদি ম্যাথ করতে বুঝতে পারো। বোঝা গেছে কি বলছি? 20 নাম্বারটা কি বলেছে দেখো, 20 নাম্বারটা কি, একটি নির্দিষ্ট কোণে আনত দুটি বল পি ও কিউ এর লব্ধি আর। 20 নাম্বার, তাহলে দুইটা বল আছে দেখো, এরা নির্দিষ্ট কোণে আনত আছে। তাহলে একটা বলের মান বলে দিয়েছে পি, আর একটা বলের মান বলে দিয়েছে কত বলতো, কিউ। একটা নির্দিষ্ট কোণে আনত পি ও কিউ মানের দুটি বল, এদের যে লব্ধি, এই লব্ধিটা কত বলতো, আর। এই তো এই দুটার লব্ধি আমরা কি ধরলাম, আর। এরা নির্দিষ্ট কোণে আনত, কোনটাকে কি ধরলাম, আলফা। ওকে, তারপর বলছে আর ও পি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এই দুটার যে লব্ধি পাইলা, এই লব্ধি যে আর, এই আর এবং পি, এই দুটার মধ্যবর্তী কোণও তোমাকে বলে দিয়েছে কত বলতো, থিটা। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তারপর কি বলেছে দেখো, দিক অপরিবর্তিত রেখে পি ভেক্টরের মান পি প্লাস আর করা হলে, দিক অপরিবর্তিত রেখে এর অর্থ কি? এই বিন্দুতে ক্লিয়ার হতে একটা ভেক্টর আছে ধরো পি, আর কি বলতো কিউ, এটা দিক অপরিবর্তিত রাখছি, মানে এই দুটার মধ্যবর্তী কোণের কোণে কি করে নেই বলতো, চেঞ্জ করে নেই। তাহলে মধ্যবর্তী কোণে এখন কি আছে, আলফাই আছে। কিন্তু পি ভেক্টর যেটা ছিল এটার মান আগে ছিল পি, কিন্তু এটার মান এখন কত হয়ে গেছে, পি প্লাস আর। বোঝা গেল? তাহলে দিক অপরিবর্তিত রেখে পি ভেক্টরের মান পি প্লাস আর করা হলে দেখাও যে পি প্লাস আর এবং কিউ মানের বল দুটির লব্ধি, তাহলে যে পি প্লাস আর, আর এটা কত ছিল, কিউই ছিল। এই পি প্লাস আর আর যে কিউ, এই দুটার লব্ধি পি প্লাস আর মানের সঙ্গে থিটা ডিভাইডেড বাই 2 কোণ উৎপন্ন করে। তাহলে এই দুটার লব্ধি আমরা নিলাম, এই লব্ধিকে আমরা নাম দিলাম হলো আর প্রাইম। এটা হচ্ছে যে পি প্লাস আর যেটা আছে, এটার সাথে থিটা ডিভাইডেড বাই 2 কোণ উৎপন্ন করে, এটা তোমাকে দেখাতে বলছি। বুঝতে পারছো? তার মানে আমরা এটাকে অন্য একটা মান দিলাম, ধরো এটাকে আমরা কি ধরলাম, ফাই ধরলাম। বুঝতে পারছো? তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে এই ফাই ইকুয়াল কত আসবে, থিটা ডিভাইডেড বাই 2। বোঝা গেছে কি বলছি? অঙ্ক বুঝছো? আরেকবার বুঝাচ্ছি দেখো। বলছে পি ভেক্টরের মান, ভেক্টরদের দিক অপরিবর্তিত রেখে পি ভেক্টর যেটা ছিল এটার মান আগে ছিল পি, এখন আমরা কি করব, পি প্লাস আর করব। ঠিক আছে? তাহলে বাকি যে ভেক্টর আছে ওটা কি চেঞ্জ করেছি, ওটা কিউই আছে। বলছে পি ভেক্টরের মানকে পি প্লাস আর করা হলে তাদের যে লব্ধি যেটা আছে, এই লব্ধিটা পি প্লাস আর এর সাথে থিটা ডিভাইডেড বাই 2 কোণ উৎপন্ন করবে, এটা দেখাও। বুঝতে পারছো? তাহলে আমরা ধরে নিলাম এই যে আর প্রাইম যেটা আছে এটা পি প্লাস আর এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ফাই। দেখাই তবে ফাইটা কার সমান হবে, থিটা ডিভাইডেড বাই 2 এর সমান। থিটা কোথায়, এই তো থিটা এখানে বলে দিয়েছে, এখানে যে কোণ আছে তার অর্ধেক কোণ ওখানে উৎপন্ন করবে। বুঝতে পারছো কি বলছি? এটা কি হওয়া উচিত ছিল না? দেখো তো, এটা ছিল একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর, দুটা ভেক্টর লব্ধি এদিক বরাবর গেছে। এখন এটার মান যদি বেড়ে যায়, এটার মান যদি বেড়ে যায়, আমরা কি জানি দুইটা ভেক্টরের মধ্যে লব্ধি সবসময় বড় ভেক্টরের দিকে যায়। বুঝতে পারছো? তা চিন্তা করে এখানে একটা বক্সকে টানতেছে, এদিকে একটা বন্ধু টানতেছে, এদিকে একজন বন্ধু টানতেছে, এরা একটা ছোট বল দিয়ে যাতে এই দিক বরাবর গেছে। এখন এ যদি বেশি বলে টানে, তাহলে বক্সটা তার দিকে বেশি হেলে যাবে না? তার মানে এটা কি হবে বলতো, এই যে কোণটা কমে যাবে। কতটুকু কমে যাবে, আগে যেটুকু কোণ ছিল তার অর্ধেক হয়ে যাবে, ফাইটা তার অর্ধেক হয়ে যাবে। এটা প্রমাণ করে দেখাতে। বুঝছো কি বলছি? তাহলে এটাই ছিল আমাদের কি বলতো,
অঙ্ক। এটাই ছিল আমাদের অঙ্ক। অঙ্কটা আমাদের দেখতে হবে। এটা এখানে অ্যান্সার দেওয়া আছে θ1 = θ/2, মানে এখানে আমরা ফাই ধরছি না, ওটাকে θ1 ধরছে। আচ্ছা, ওখানে যেহেতু অ্যান্সার θ1 দেওয়া আছে, তাহলে আমরা এটা θ1ই ধরলাম। এটা আমরা কত ধরলাম বলো তো? θ1। কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, দেখো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি এবং কিউ ভেক্টরের লব্ধির মান কত বলে দিয়েছে বলো তো? আর লব্ধির মান নির্ণয় করে যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে বলো তো? আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এই ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ আলফা ছিল, এটা আমরা কি করলাম বলো তো? লিখলাম। দেখো কালি শেষ। ওহো, মার্কারও শেষ। দেখো, এটা আমাদের দেওয়া ছিল। তাহলে থাক, এটাকে আমরা এইভাবে এখানে রেখে দেই, আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। কারণ এখান থেকে আমরা আর কোনো কিছু করতে পারতেছি না। কিছু করতে পারতেছো আর? এখন দেখো, লব্ধির দিক নির্ণয় করানো দিকও বলে দিয়েছে তোমার, কি বলতো? আরটা পি এর সাথে থিটা গুণ উৎপন্ন করছে, তাই না? তাহলে আমরা যদি দিক নির্ণয় করি, তাহলে দিক নির্ণয় করার জন্য কি ইউজ করব? tan থিটা ইকুয়াল যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, প্লাস বাকি যেটা আছে ওইটার উপরে হবে সাইন আলফা, নিচে কি আসবে বলতো? cos আলফা। এটুকু কি বোঝা গেছে রে? আচ্ছা, এখন একটু খেয়াল করো, দেখো আমরা যদি এই সমীকরণের উভয় পাশে বর্গ করি, তাহলে কি হবে? বুঝতে পারছো? তোমাদেরকে tan দিয়ে করে দিছিলাম না cos দিয়ে করে দিছিলাম? ঠিক আছে। দেখো, তাহলে দেখো উভয় পাশে কি করো বলো তো? স্কয়ার করো, অথবা একটু উল্টে নাও, এটাকে উল্টে নাও, উল্টে গেলে খুব সুবিধা হবে। কট করো, কট থিটা। তাহলে tan থিটাকে কি লিখবো? 1 বাই হচ্ছে কট থিটা লিখতে না? তাকে কি করো বলো তো? উল্টে দাও। আচ্ছা, যদি না বোঝো আমি করিয়ে দিচ্ছি। দেখো 1 ডিভাইডেড বাই কট থিটা, মানে বড় হবে তো, এই জন্য আমি লাইন মারতে চাচ্ছিলাম, অঙ্কটা বড় হবে একটু। তাহলে কত আসবে? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন এটাকে উল্টে দাও, তাহলে কি আসবে? কট থিটা ইকুয়াল পি প্লাস কিউ কজ আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। লেখা যায় এটা? আচ্ছা, তারপর এটার সমীকরণের উভয় পাশে বর্গ করো, তাহলে কি আসবে বলো? কট স্কয়ার থিটা ইকুয়াল কি আসবে? পি প্লাস কিউ কজ আলফা, তার উপর কি হবে? স্কয়ার হবে, নিচে কি আসবে? কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। সমীকরণের উভয় পাশে এক যোগ করো, 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কত আসবে বলুন? 1 প্লাস পি প্লাস, তাহলে এটার উপর স্কয়ারের সূত্র প্রয়োগ করো, তাহলে পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কি হবে? কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা। দেখো দেখো, প্রমাণ করার জন্য করা লাগে। কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। বুঝতে পারছো? একটা ধাপে যাচ্ছি আমরা, একটা জায়গায় যাচ্ছি। ওই এখানে সাইন কস ট্যান কোনো কিছু রাখা যাবে না। দেখো তো, প্রমাণে শুধু কি রাখতে হবে? থিটা নজিক্যাল কত বলো তো? থিটা ডিভাইডেড বাই 2। এমন কিছু করতে হবে যাতে অনুপাত গুলো আমাদের কাছে না থাকে, পি কিউ যাতে আমাদের কাছে কি না থাকে। ওই প্রসেসে আমরা কি করতেছি বলো তো? আগাচ্ছি। বুঝতে পারছো? আমি জানি কোন দিকে গেলে কি হবে, আমি জানি, এই জন্য একটার পর একটা যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, দেখো তাহলে 1 প্লাস এটা আসলো। তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে দেখো তো, তোমরা 90 একটা সূত্র শিখেছিলে এরকম, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল কত বলো তো? 1। এখান থেকে লিখতে পারতে না কোসেক স্কয়ার থিটা ইকুয়াল কত? 1 প্লাস কট স্কয়ার থিটা। এই তো, এটা জানতে না? 1 প্লাস কট স্কয়ার থিটা জায়গায় কি লিখতে পারবা? কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল, এখন লসাগু করা যায় না? লসাগু করো, তাহলে উপরে কি হবে? 1 এর সাথে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা গুণ হয়ে যাবে, প্লাস এখানে কি থাকতেছে? পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই নিচে কি আছে? কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। বুঝছো কি বলছি?
আচ্ছা, তাহলে লসাগু করা তো জানো আসলে। কোসেক স্কোয়ার থিটা সমান কত আসবে? এই দেখো, এই দুটার থেকে দেখো তো কিউ স্কোয়ার কমন নেওয়া যায়। তাহলে কিউ স্কোয়ার কমন নিলে কি আসবে? সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, মানে 1 হয়ে যাবে না? তো ওটাকে আমরা ওইভাবে লিখলাম। তা একটু পি স্কোয়ারটাকে আগে লিখলাম আমরা, তারপর লিখলাম কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা ডিভাইডেড বাই কত আসবে? কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এই যে পি স্কোয়ারকে এখানে রাখছি, 2p কিউ কজ আলফাকে এখানে রাখছি। এই দুটার থেকে কিউ স্কোয়ার কমন নেওয়া যেত। কিউ স্কোয়ার কমন নিয়ে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা কত হয়ে গেছে? 1 হয়ে গেছে, মানে কিউ স্কোয়ারের সাথে 1 গুণ আছে, বুঝছো? এই দেখো তো, এটা চেনা চেনা লাগে, এই যে এটা চেনা চেনা লাগে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা সামান্য, এটা জায়গায় আমরা কি লিখে দিতে পারবো? আর স্কোয়ার। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল কত আসবে? আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন এখানে স্কোয়ার আছে না, উভয় পাশে রুট করে দাও। তাহলে এখানে কি দেখবে? কোসেক থিটা ইকুয়াল আর ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, তাই না? আচ্ছা, দেখো তো কোসেক থিটা তুমি এটা লিখতে পারবা 1 ডিভাইডেড বাই সাইন থিটা আর ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। এখান থেকে কি লিখতে পাচ্ছো? আর সাইন থিটা ইকুয়াল কিউ সাইন আলফা, বুঝছো? ওকে, তুমি সমীকরণ দিয়ে রাখো, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, ঠিক আছে? তারপর এটা দিয়ে নিয়ে আসবো না ওইটা দিয়ে নিয়ে আসবো, কোনটা ইচ্ছা? এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এটা এখানে কট বার করে রাখছে, এটাকে 3 নম্বর সমীকরণ দাও। আর এটা ফাইনাল যেটা আছে এটাকে 4 নম্বর সমীকরণ দাও, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে যতটুকু আমরা লিখছি ততটুকু আমরা 1 নম্বর যে কন্ডিশন ছিল সেখান থেকে কি করতে বলো তো, এই কয়টা ডিসিশন আমরা আসতে পারছি। 2 নম্বর যে কন্ডিশন আছে সেটাতে দেখো তো ভাইয়া, যদি লব্ধির দিক বার করার কি করো বলো তো, সূত্র অ্যাপ্লাই করো। তাহলে কি আসবে? tan θ1 ইকুয়াল, যার সাথে অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল? পি প্লাস আর এর সাথে, তাকে সিঙ্গেল রাখবো, প্লাস কিউ এর সাথে সাইন আলফা, কিউ এর সাথে কি হবে বলো তো? কজ আলফা। বোঝা গেল? সমস্যা আছে? তাহলে এটাকে যদি 1/tan করে যদি উল্টে দাও তাহলে কি আসবে বলো তো? cot θ1 ইকুয়াল, এটা উপরে চলে যাবে, পি প্লাস আর প্লাস কিউ কজ আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। ওকে, এটাকে সমীকরণ নাম্বার দাও। কয় নাম্বার পর্যন্ত গেছে? 4 নাম্বার, 5 নাম্বার। এখন দেখো, এই যে 4 নাম্বার আছে না, 4 নাম্বার, এই যে 4 নাম্বার, আর এটা আমাদের কয় নাম্বার বলো তো? 3 নাম্বার। পি কাটে যাচ্ছে, কিউ কজ আলফা কাটে যাচ্ছে, তাহলে সহজ হচ্ছে আমাদের, তাই না? cot θ ইকুয়াল এত চলে আসতেছে। তাহলে দেখো, আমরা 3 বিয়োগ 5 করব। 3 বিয়োগ কত বলো তো? 5 করে পাই, কি পাই দেখো তো? cot θ মাইনাস cot θ1। এতে এই পাশে আছে cot θ, এই বাম পাশে কি আছে বলো তো? cot θ1, বুঝছো? তাহলে cot θ মাইনাস cot θ1, তাহলে cot θ জায়গায় আমরা এটা লিখবো এখন। এটা কি আছে? p প্লাস কিউ cos আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, মাইনাস এটা পি প্লাস আর প্লাস কিউ কজ আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পাচ্ছি? cot θ মাইনাস cot θ1 ইকুয়াল cot θ মাইনাস cot θ1। তাহলে লসাগু করো, লসাগুলোর নিচে কি থাকতেছে? কিউ সাইন আলফা, উপরে এগুলো ওর মতো করে লিখবো, পি প্লাস কিউ কজ আলফা মাইনাস, এ দেখেন মাইনাস আছে না, কি হবে? মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ কজ আলফা। এটা আর এটা কি হলো বলো তো? কেটে গেল, পি আর পি কেটে গেল। কোনো সমস্যা আছে? হ্যাঁ, তোলো এইটুকু তোলো, বোর্ড মিশাইতে হবে। cot θ মাইনাস cot θ1 ইকুয়াল
মাইনাস আর ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, তাই না? এখন বলো, এই যে কিউ সাইন আলফা যেটা আছে এটা জায়গায় কি লিখতে পারবা? আর সাইন থিটা না? তাহলে এই যে কিউ সাইন আলফা যেটা আছে এটা জায়গায় আমরা লিখে দেব, তাহলে cot থিটা মাইনাস cot থিটা 1 ইকুয়াল কিউ সাইন আলফা যেটা আছে এটা জায়গায় আমরা এখানে মাইনাস আছে, এখানে আর আছে, তাহলে এটা জায়গায় আমরা কি লিখবো বলো? আর সাইন থিটা, আর সাইন থিটা, আর কি হবে বলো তো? কেটে যাবে, তাহলে 1 ডিভাইড বাই সাইন থিটা থাকে। তাহলে থিটা গুলোকে এক পাশে করো, থিটা 1 কে আরেক পাশে করো, কারণ থিটা 1 সমান কি লেখা লাগবে? থিটা ডিভাইডেড বাই 2 লেখা লাগবে। তাহলে থিটা গুলোকে আমরা এক পাশে করব। তাহলে এই পাশে আছে cot থিটা, cot থিটা, এই পাশে ছিল মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা, তাহলে মাইনাসটা এই পাশে কি হয়ে যাবে? প্লাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল এই পাশে ছিল মাইনাস cot থিটা 1, ওই পাশে কি হয়ে যাবে? প্লাস cot থিটা 1 হবে, তাই না? আচ্ছা দেখো, এই যে এখানে একটু আমাদের জায়গা ফাঁকা আছে, আমরা ওই বাকিটুকু এখানে করি, ওকে? তাহলে আর বোর্ড মিশানো লাগতেছে না। তাহলে দেখো cot থিটা 1 যেটা আছে এটাকে যদি আমরা একটু লসাগু করি, হ্যাঁ, তাহলে cot থিটা মানে কত আসবে? cos থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sin থিটা ইকুয়াল কত আসে? cot থিটা 1, তাই না? তাহলে এখান থেকে একটু দেখো তো ভাইয়া, লসাগু করো। sin থিটা ইকুয়াল 1 প্লাস cos থিটা প্লাস 1 আসে, আমরা একটু সাজিয়ে লিখলাম, তাহলে cot থিটা 1। এখন দেখো তোমাদেরকে এই দুইটা সূত্র শিখাই দিয়ে আসছিলাম যে 1 প্লাস cos 2 থিটা সমান কি লেখা যায়? 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার থিটা, ওকে? 1 প্লাস cos 2 থিটা সমান কত? 2 cos স্কয়ার থিটা। আমাদের কাছে আছে কত? 1 প্লাস cos থিটা, তাহলে থিটার জায়গায় কি নিয়ে আসতে হবে? 2 নিয়ে আসতে হবে, আগে ব্যাখ্যা করে আসছি আমরা। তাহলে 1 প্লাস cos, এদের থিটার জায়গায় 2 নিব, এর জন্য এখানে কি নিতে হবে? 2 নিতে হবে। তাহলে থিটা ডিভাইড বাই কত করে দিতে হবে? 2 করে দিতে হবে। তাহলে 1 প্লাস cos 2 সামথিং, তাহলে দেখো 1 প্লাস cos 2 ইনটু সামথিং সমান কি ছিল? 2 cos স্কয়ার সামথিং, মানে 2 এর সাথে যেটা থাকে সেটা এখানে নেমে আসে। তাহলে 1 প্লাস cos 2 সামথিং সমান কি লিখতে পারবো? 2 cos স্কয়ার সামথিং, মানে কত আসবে? থিটা ডিভাইডেড বাই 2। তাহলে 1 প্লাস cos থিটা যেটা আছে এটা সমান আমরা কি লিখতে পারবো? 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। আবার দেখো sin 2 থিটা, এটা সূত্র আমরা জানি, 2 sin থিটা ইনটু cos থিটা, বুঝছো? তাহলে এখান থেকে দেখো আমাদের এখানে দেওয়া আছে কি? sin থিটা, sin থিটা, তাহলে 2 থিটা সূত্র জানি, তার মানে এখানে কি বানায় নিতে হবে? 2 বানায় নিতে হবে। তাহলে 2 ইনটু থিটা ডিভাইডেড বাই 2 করে দিলাম, ইকুয়াল কত আসবে? 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। সাবাস, বোঝা গেছে? তাহলে আমরা কি লিখবো? 1 প্লাস cos থিটা যেটা আছে এটার জায়গায় কি লিখতে পারবো? 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। তাহলে লেখো 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই sin থিটা, sin থিটার জায়গায় কি লিখতে পারবো? 2 sin থিটা বাই 2 cos থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত আসবে? cot থিটা 1। দেখো তো ভাইয়া কি কি কাটা যায়? 2 2 কাটো, এর এখানে একটা cos থিটা বাই 2, এখানে একটা কাটো, তাহলে উপরে কত আসতেছে? হ্যাঁ, cos থিটা বাই 2 ডিভাইডেড বাই কত? sin থিটা বাই 2 ইকুয়াল কত আসলো? cot থিটা 1। তাহলে cos থিটা বাই 2 sin থিটা বাই 2 মানে কত আসবে? cot থিটা বাই 2, cos বাই sin মানে cot, সমান কত আসলো? cot থিটা 1। তাহলে cot cot তুলে দাও, তার মানে থিটা 1 সমান কত আসতেছে? থিটা ডিভাইডেড বাই কত বলো তো? 2। এটাই প্রুফ। এটা কোনো কোশ্চেনই না, এরকম কোশ্চেন আসে না সাধারণত ইন জেনারেল, হ্যাঁ? অ্যাডমিশন পরীক্ষাতে আসতেও পারে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, তোমার কি মনে হয় এত বড় করে করবা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিতে গিয়ে? এর থেকে বড় বড় অঙ্ক করা লাগে, মাথার ভিতর করা লাগে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের বাংলা, এটা হচ্ছে ইন্ডিয়ান
সাই ফিজিক্স থেকে নেওয়া একটা বই, ম্যাথ, ইন্ডিয়ান পাবলিকেশন থেকে নেওয়া, বুঝছো? এগুলো দিয়েছি চিন্তা ভাবনা করার জন্য, যে আমরা যে সায়েন্সের ছাত্রছাত্রী আসলাম, সায়েন্সে পড়লাম, কেমন টাইপের কোশ্চেন আমাদের হতে পারে, বুঝছো? কিন্তু একটু তো চিন্তা ভাবনা করতেই হবে নাকি? চলো, কোথায় থেকে কোথায় গেছে বুঝছো তো? এই চিত্র, এগুলো তুলবা, ঠিক আছে? এ পর্যন্ত তুলে রাখবা, তারপরে এই চিত্র নিচে এই যে এখান থেকে সলভ করে শুরু করে দিবা, তাহলে হয়ে যাবে। আর এতে যখন এখানে আসবা, তখন ওই তো ওটা সাইড নোট হিসেবে দিয়ে রাখবা, বুঝছো? তোমরা সোজা যাও, সোজা যাও, 2 পৃষ্ঠা হয়তো বা হবে, এই আর কি। চলো।